সেন্ট্রাল লাইব্রেরিতে কর্মী পরিষদের বৈঠকের সিদ্ধান্ত। নমস্কার, দেখছেন এবিপি আনন্দ, আপনাদের সঙ্গে আমি কুসুমিতা। শুরু করছি আনন্দ সকাল। মাত্র 6টা বাই ইলেকশন ছিল গতকাল বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন, কিন্তু তাও শান্তিপূর্ণ একেবারেই হলো না। দেশের অন্যান্য প্রান্তে কোথাও বিধানসভা ছিল, কোথাও উপনির্বাচন ছিল, কিন্তু কোথাও এত গন্ডগোলের খবর এলো না। এ রাজ্যে কিন্তু ফের রক্তারক্তি, খুনোখুনি হয়ে গেল। শাসক দলের এক সক্রিয় কর্মী মৃত্যু হয়ে গেল তার। এখনো পর্যন্ত গ্রেফতারির সংখ্যা 1, আর অন্যদিকে ট্যাব কেলেঙ্কারি কিন্তু ক্রমাগত বাড়ছে। এবার প্রায় 35 লক্ষ টাকা গরমিলের অভিযোগ পাওয়া গেল দক্ষিণ 24 পরগনায়। দেখাবো সেই ছবি, আলোচনা করবো যারা রয়েছেন আমাদের সঙ্গে। প্রথমেই পরিচয় করে দিই, সমীর চট্টোপাধ্যায় রয়েছেন তন্ময় মুখোপাধ্যায়, চয়ন ভট্টাচার্য এবং প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায়। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। প্রথমেই দেখাবো আপনাদের ভাটপাড়ার ছবি, যে ভাটপাড়া কিন্তু ভাটপাড়াতেই রয়ে গেল। গতকাল নৈহাটিতে ছিল উপনির্বাচন, কিন্তু তার একেবারে কাছাকাছি এলাকা ভাটপাড়া, যেখানে জগদ্দল থানা থেকে 126 মিটার মাত্র যার দূরত্ব, সেই ভাটপাড়াতে কিন্তু লাশ পড়ার ঘটনা ঘটে গেল। তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী মৃত্যু হলো তার গুলিতে। ভাটপাড়া পুরসভার 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল সভাপতি অশোক সাউকে খুন করা হলো গতকাল। চায়ের দোকানে বসে চা খাওয়ার সময় 3 দুষ্কৃতী এসে হামলা চালায়, আর দোকানের মধ্যেই গুলিতে ঝাঁঝরা করে দেওয়া হয় তৃণমূল নেতাকে। এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেফতার করেছে। ধৃতের নাম কসর আলী, এফআইআরেও তার নাম ছিল। সিসিটিভি ফুটেজ এবং বয়ানের ভিত্তিতে কসরকে গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। মৃত তৃণমূল নেতার ময়না তদন্তে জানা গিয়েছে তার শরীরে একাধিক গুলি লেগেছে, যা দেখে তদন্তকারীদের বক্তব্য টার্গেট করে খুন করা হয়েছে তৃণমূল নেতাকে। আমরা চায়ের দোকানে বসেছিলাম, হঠাৎ দেখলাম কি বাইরে একটা বিরাট শব্দ শোনা গেল। ওর পরে দেখলাম কি 2-3টে ছেলে এসে রিভলভার নিয়ে মানে শ্যুট করলো আপনার কম্পাউন্ডে, চায়ের দোকানের বাইরে। বুঝতে পেরেছেন, রিভলভারটা দেখলাম, শ্যুট করলো, ওটাও দেখলাম, আগুন বেরোচ্ছিল, ওটাও দেখলাম। পড়েছিল একজন, দেখলাম এরকম পড়ে আছে আর রক্ত এখান থেকে বেরোচ্ছে। इस घटनाक्रम किस तरीके से घटना हुई, घटनाक्रम किस तरह से हुआ, उसके बारे में जानकारी करने के लिए हमने कुछ लोगों से अपनी बातचीत आरंभ की है। तो ऑलरेडी जो है हमारा इंट्रोगेशन चल रहा है। कुछ सस्पेक्ट्स हमने आइडेंटिफाई किए हैं। उन सस्पेक्ट्स जो है उनके अगेंस्ट में रेड हमारी जो चालू है। নিহত তৃণমূল নেতার পরিবারের দাবি, খুনের পিছনে কিন্তু শাসক দলের গোষ্ঠী কোন্দলই রয়েছে। সাহিল ছিল কি করে ওর সঙ্গে থাকে। ভাটপাড়ায় গুলিকাণ্ড ঘটে গেল, আর তারপরে স্বাভাবিকভাবেই শুরু হয়ে গেল সেই চিরপরিচিত রাজনৈতিক চাপানোতর। যেখানে গুলি চলেছে জগদ্দল থানা থেকে 20 মিটার দূরে। এই থানার পিছনে মদের ঠেক চলে, থানার পিছনে জুয়ার ঠেক চলে, সোমনাথ শ্যামের আর পার্থভূমিকের লোকেরা চালায়। এই ঘটনার পিছনে যে মাস্টারমাইন্ড কাজ করছে সেটা হচ্ছে প্রাক্তন সাংসদ অর্জুন, যার সাকরে পঙ্কজ এই ঘটনাটা ঘটিয়েছে। প্রাক্তন আইবি কর্তাকে দিয়ে আলোচনা শুরু করব। মিস্টার চট্টোপাধ্যায়, স্বাভাবিকভাবেই প্রশ্নটা উঠবে যে প্রত্যেকটা নির্বাচনের আগে, লোকসভা নির্বাচনের সময়ও আমরা যখন দেখেছিলাম যে বিভিন্ন জায়গায় এ রাজ্যে অশান্তির ঘটনা ঘটেছিল, আপনি বারবার বলেছিলেন প্রিভেন্টিভ অ্যারেস্ট কোথায়। যেভাবে গুলিগোলা এ রাজ্য থেকে উদ্ধার হয়েছে, গত শনিবারই আমরা যেভাবে দেখেছি বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র নিয়ে একেবারে শিয়ালদা স্টেশনের কাছে বৈঠকখানা বাজার থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে, এগুলোর ওপর নজরদারি কোথায়? পুলিশ এগুলো নিজেদের হেফাজতে নেওয়ার ব্যবস্থা কোথায় নিচ্ছে? তারই পরিণতি কি গতকাল আরেকবার ভাটপাড়া উত্তপ্ত হয়ে ওঠে একজনের প্রাণহানি? দেখুন, এই ব্যারাকপুর কমিশনারেট যখন তৈরি করে তার একটা অঙ্গ ছিল যে ব্যারাকপুর এরিয়াটা ক্রিমিনাল পোন এরিয়া। এটা কিন্তু হিস্টোরিক্যালি নন। পুলিশ এটা জানে না তা নয়, কিন্তু কথা হচ্ছে, এবং সেখানে বাই ইলেকশন যখন নৈহাটিতে হচ্ছে এবং এটা জানে এই যে কিলিংটা হয়েছে, অশোক সাহেব যে কিলিংটা, এটা যদি অ্যানালাইসিস করে ইট ইজ টার্গেট কিলিং। অর্থাৎ ওকে টার্গেট কিলিং যদি হয়ে থাকে, তার মানে টার্গেটের পিছনে একটা ইতিহাস আছে। পুলিশ যে নিষ্ক্রিয়তা এখানে প্রকাশ্যভাবে প্রমাণ পাচ্ছে। অর্থাৎ পুলিশের যে মনিটরিং সিস্টেম, প্রিভেন্টিভ মেজার্স থেকে শুরু করে পেট্রোলিং, মনিটরিং, সিসিটিভি কভারেজ এবং যে ক্রিমিনালদের যে ক্রিমিনাল ইন্টেলিজেন্স, এবং ব্যারাকপুর কমিশনারকে বারবার আমরা দেখছি এই সমালোচনার মুখে এসে যাচ্ছে।
কারণ কমিশনার তৈরি করেছিল যে বেটার পুলিশিং হবে বলে, কিন্তু বেটার পুলিশিং না হয়ে উল্টো হচ্ছে। ব্যারাকপুরে যে ক্রিমিনাল হিস্ট্রি যদি দেখেন লাস্ট কয়েক বছর, কিন্তু এটা অ্যাটলিস্ট 70 to 80% বেড়ে গেছে। কমার কথা কোথায়, বেড়ে গেছে। এবং সেখানে এই ক্রিমিনালিটির পিছনে দুটো জিনিস রয়েছে, একটা রয়েছে ফাইন্যান্সিয়াল গেইনস অথবা এরিয়া ডোমিনেশনস। এই জিনিসগুলো যদি আপনি ভালোভাবে অ্যানালিসিস করেন, এর পিছনে রয়েছে পলিটিক্যাল মদত। আমি কোনো পার্টিকে অ্যাটাক করছি না, কিন্তু পলিটিক্যাল মদত ছাড়া এগুলো হতে পারে না। এবং এই পলিটিক্যালের সঙ্গে যে পুলিশের যে একটা নেক্সাস, এই নেক্সাসটা কিন্তু এই কিলিং দিয়ে আপনারা প্রমাণ করতে পারেন। তা না হলে যে টার্গেট কিলিং যখন হবে এবং যখন এই সেন্সিটিভ এরিয়াতে সেন্সিটিভ ডে, যে ডেটা সেন্সিটিভ ডে, সেখানে কি মনিটরিংকে একজনকে অ্যারেস্ট করেছে পুলিশ, ডেফিনেটলি অ্যারেস্ট করেছে, ঠিক আছে, কিন্তু এখনো পর্যন্ত তো পুরো গ্যাংটাকে এলিমিনেট করা যায়নি। শুধু এই একটা কিলিং নয়, আমরা ব্যারাকপুর যদি ইতিহাস দেখি, বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের ঘ্যাসলি কিলিং হচ্ছে একদম। এবং যেখানে জগদ্দল থানা থেকে মাত্র 126 মিটার দূরে তারা গুলি চালিয়ে বোমা মেরে পালিয়ে গেল, তারপরে পুলিশ মাত্র একজনকে গ্রেফতার করতে পারলো। কিন্তু এখানে সমিতদা প্রশ্ন উঠবে, আপনারা সাধারণত বলে থাকেন যে সত্যি তো শাসক দল বড় হচ্ছে এবং এখানে কিছু বেনজল ঢুকে পড়ে, কিন্তু আপনি দেখুন যে আকচাকচিটা শুরু হয়েছে সেই নামগুলো একবার শুধু দেখুন। পার্থ ভৌমিক, সোমনাথ শ্যাম বা অর্জুন সিং, এরা কেউই কিন্তু নতুন নন। অর্জুন সিংও এক সময় শাসক দলে ছিলেন এবং একেবারে দুর্দণ্ড প্রতাপ নেতা ছিলেন। তাহলে অভিযোগটা কিন্তু এদেরই মধ্যে আসছে। এখনো পর্যন্ত এমন অভিযোগ কিন্তু লাকিলি বিরোধীদের দিকে ওঠেনি যে বিরোধীরা করিয়েছে কোনো অন্য গন্ডগোলের জের, রাজনৈতিক দ্বন্দ্ব, এলাকা দখলের লড়াই, সেই প্রশ্ন নয়, কিন্তু পুরোটাই শাসক দলের অন্দরে। নিয়ন্ত্রণ কোথায়? না, অত্যন্ত ঘটনাটা মানে নিন্দনীয় ঘটনা। যেই বা যারা করুক পুলিশ নিশ্চয়ই তদন্ত করবে, কিন্তু এটা ঘটনা যে এই যে অশোক সাহু বলে যিনি মারা গেছেন, সে তৃণমূলেরই একজন মানে সক্রিয় কর্মী। এর আগেও দুবার তাকে বিভিন্নভাবে হেনস্থা করার চেষ্টা হয়েছিল, কিন্তু এটা তো টার্গেটেড খুন। এটা মাস্টার মাইন্ড কে বা কি, এটা তদন্ত করে দেখবে। কিন্তু নৈহাটির বা জগদ্দলের উত্তাপের ইতিহাস আপনি শুরুতেই বলেছেন, এখানে শাসক দলেরও যদি কেউ যুক্ত থাকে, যদি আমি ধরে নিই অন্তর্দ্বন্দ্ব, গোষ্ঠীদ্বন্দ্ব, যাই হোক যদি হয়, হ্যাঁ, সেটা না, আমি বলবো যে ওখানের এই নৈহাটির ভোটকে কেন্দ্র করে অর্জুন সিং 3 দিন মাত্র প্রচারে গিয়েছিলেন। একটা হচ্ছে যে মনোনয়নের যেদিন জমা হয় তার পরের দিন, যেদিন বিরোধী দলনেতা গিয়েছিলেন প্রচারে, আর তৃতীয় হচ্ছে ছট পুজোর দিন। এছাড়া ওখানে তিনি তার বিচরণ এবারে সেই অর্থে কম, এই 3 বার ছাড়া। তো স্বাভাবিক তার একটা যেহেতু পূর্ব ইতিহাস বিভিন্নভাবে সামনে আসে, আমরা আলোচনা করি, এবং তার কীর্তিকলাপ বিভিন্ন সময় আমরা দেখেছি। তৃণমূলে থাকাকালীনও তাকে বিভিন্নভাবে দল সংযত থাকতে বলেছে, কিন্তু তার দল পরিবর্তনের পর তার ঔদ্ধত্য 2019 সালে লোকসভা ভোটকে কেন্দ্র করে আমরা নৈহাটির উত্তপ্ততা দেখেছি। ইভিন পরবর্তীতে যখন মুখ্যমন্ত্রী ওই এলাকা পরিদর্শনে যান, তখন কি পরিস্থিতিতে পড়তে হয়েছে। তবুও বলবো, আপনি ঠিকই বলেছেন, প্রশাসনকে অত্যন্ত দক্ষতার সাথে, যেহেতু নৈহাটি, জগদ্দল, ভাটপাড়া এই এলাকাটা অশান্তির ইতিহাস আছে, তাহলে প্রশাসনকে আরো অ্যাক্টিভ হতে হবে। এবং রাজনীতির ঊর্ধ্বে যদি কিছু রাজনীতি হয়ে থাকে, তার ঊর্ধ্বে যেই এই ধরনের ঘটনার সঙ্গে যুক্ত থাকবে তাদের রাজনীতি। এখানে আপনি রাজনীতির বাইরে আর কি দেখতে পাচ্ছেন? আমি চয়নদার কাছে এই জায়গায় আসবো। চয়নদা, ভাটপাড়ার ইতিহাস যেমন আমাদের প্রত্যেকেরই অত্যন্ত চেনা, তার পাশাপাশি রাজনৈতিক এই দ্বন্দ্বগুলো, রাজনৈতিক এই নামগুলো, আকচাকচিগুলোর জায়গাটাও তো আমাদের ভীষণ চেনা। সেখানে জগদ্দল থানা কেন সতর্ক রইল না? ব্যারাকপুর কমিশনারেটের পক্ষ থেকে সিপি তিনি পরিষ্কার বলছেন এদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, যাদের যাদের নাম জানা গেছে এখন খতিয়ে দেখা গেছে। একটা প্রাণ চলে যাওয়ার পরে সেটা খতিয়ে দেখা হচ্ছে। তার গায়ে যে রাজনৈতিক দলের দাগই থেকে থাকুক না কেন, মাথায় যে রাজনৈতিক দলের ছাতাই থেকে থাকুক না কেন, একটা মানুষ তো বটেই। তার মানে সাংসদ যা বলেছিলেন যে আমরা দুষ্কৃতিরাজ খতম করবেন, সেটা উনি করতে পারেননি। এটা ওনার দলের লোকই বলছিলেন, লাগিয়ে দেবেন বলেছেন ডিসেম্বর থেকে জানুয়ারির মধ্যে। মানে লাগিয়ে দিলে কি হবে, যা যা হওয়ার তা তো হয়েই গেল। দেখুন, এই অশোক সাউ, তিনি আকাশ প্রসাদ নামে তৃণমূলেরই এক কর্মী। তিনি এখনকার যে ওখানকার যে বিধায়ক ভাটপাড়ার, সেই বিধায়কের ঘনিষ্ঠ ছিলেন। তাকে বছর 3 আগে খুনের একটা অভিযোগ ছিল এই অশোক সাহের নামে। এই তখন সোমনাথ শ্যাম বলেছিলেন আমার ডান হাতের আর আঙুল কাটা গেল, এরকম হাহাকার করেছিলেন। এখন যা অভিযোগ আসছে, যারা দুষ্কৃতী তারা এই সোমনাথ শ্যামের ঘনিষ্ঠ, এবং অদ্ভুতভাবে আমরা দেখতে পাচ্ছি যে এই দায়টা আগ বাড়িয়ে সাংসদ এড়িয়ে যেতে চাইছেন।
কেন এড়িয়ে যেতে চাইছেন সেটা তারাই জানেন। কিন্তু তৃণমূল অন্তর্দ্বন্দ্বে যুক্ত এবং এই অন্তর্দ্বন্দ্বের বর্ণনা আমরা যার মুখে শুনছি, তিনি বিজেপির নেতা হলেও প্রাক্তন সাংসদ তিনি একসময় তৃণমূলে ছিলেন এবং তৃণমূলে টিকিট না পেয়ে উনি বিজেপিতে গিয়েছিলেন। এইগুলো আমরা কোনোটাই ভুলিনি। কাজে ওইখানে যাবতীয় দায়, দুষ্কৃতি রাজের দায় শাসক দলকে নিতে হবে এবং খুব স্পষ্টভাবে যে নামগুলো উঠে এসছে সে নামগুলো একদম খুব স্পষ্টভাবেই তারা তৃণমূলের সক্রিয় কর্মী। এই আকাশ, অশোক সাউ এই 12 নম্বর ওয়ার্ডের প্রাক্তন সভাপতি ছিলেন। কাজে এই জায়গাগুলো আমরা যদি বিশ্বাস করি যে অপরাধের ইতিহাস বলছেন, শাসক দল প্রতিটির সঙ্গে যুক্ত এই অপরাধ কেউ বর্তমান শাসক দল, কেউ আবার প্রাক্তন শাসক দল, কিন্তু ব্যাপারটা হচ্ছে পুরোটাই তৃণমূল কংগ্রেস। থানার পেছনে সাংসদ, প্রাক্তন সাংসদ এগুলো চলতে দেওয়া হয়েছে কেন? তারও তো দায় রয়েছে, তিনি তো সাংসদ ছিলেন, তিনি সাংসদ ছিলেন এবং সবটা যখন তিনি জানেন তাহলে সেখানে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট সেখানে কি করছে, কেন নজরদারি হয় না? কিন্তু এই খুনের কারণটা কি? তাহলে কি খুনের বদলাই খুন? ভাটপাড়া কি তাহলে এখন বদলাপুর তৈরি হলো? 2020 18ই নভেম্বর পিটিয়ে এবং কুপিয়ে খুন করা হয়েছিল তৃণমূল সমর্থক আকাশ প্রসাদকে। সেই ঘটনায় নাম জড়ায় তৃণমূল নেতা অশোক সাউয়ের। 2023-এর 19শে ফেব্রুয়ারি অশোক সাউকে লক্ষ্য করেই 4-5 জন দুষ্কৃতী বোমা ছোড়ে, কিন্তু তিনি প্রাণে রক্ষা পেয়েছিলেন। এরপর আশঙ্কা প্রকাশ করেছিলেন যে তাকে ফের মারার চেষ্টা হবে, আর গতকাল সেই ঘটনাই ঘটল। অভিযোগ উঠেছে নিহত আকাশ প্রসাদের ভাই সুজল এবং তার সঙ্গীদের বিরুদ্ধে। तो लोग फर्स्ट बम मारा, ठीक है, उसके बाद से फायरिंग जब किया माथा के ऊपर तो हम बैठ गए, उसके बाद पीठ में किया तो पीठ में लग के तब हम थाना की तरफ दौड़ के भाग के चले गए। हमको जेल से एक रिकॉर्डिंग मिला, एक लड़का को लोग फोन किया था, वो जेल से हमको रिकॉर्डिंग मिला है। वो लोग मारने का प्लानिंग बहुत दिन से कर रहा था। अशोक शाह उपरे ফেব্রুয়ারি 2023-এ একটা ঘটনা হয়েছিল। সেই ঘটনায় সূত্রপাত যেটা আকাশ মার্ডার আমাদের হয়েছিল তার সঙ্গে ছিল। তার মধ্যে আকাশে ছোট ভাই যেটা আছে সুজলে আমরা ইনভলভমেন্টটা পেয়েছিলাম। আমরা 4 জনকে বিরুদ্ধে চার্জশিট করেছিলাম। এখন আপাতত ওই 4 জন বেলে আছে। এই ঘটনার পেছনে কারা আছে আমাদের যাঁচটা যে আছে এখনই স্টার্ট হয়েছে। তন্ময়বাবু, তাহলে একটা জিনিস পরিষ্কার যে এদের বিরুদ্ধে অভিযোগ ছিল, মানে এদের বিরুদ্ধে আগে থেকে ক্রিমিনাল রেকর্ড রয়েছে, সেটা পুলিশ জানতো, এরা বেলে ছাড়া পেয়ে গেছে। তাহলে যাদের বিরুদ্ধেই খুনের অভিযোগ তাদের বিরুদ্ধে পুলিশ কি ধরনের কেস ফ্রেম করেছিল যে আজকে তারা বেলে থেকে যায়? যিনি প্রাণহানির আশঙ্কা করেছিলেন, লাকিলি তিনি গত বছর বেঁচে গিয়েছিলেন, এবার একেবারে সেই টার্গেট কিলিং এর শিকার হলো। পুলিশ কি সত্যি পুরোটা দায় ঝাড়তে পারে? দেখুন, এখানে এই যে বেআইনি অস্ত্র রমরমা চলছে, তো আপনি কি পুলিশ মন্ত্রী কিছু বলতে শুনছেন? যে পুলিশ মন্ত্রী আজকে 2.5 বছর আগে বকটুয়ের ঘটনার পরে বলেছিলেন যে সমস্ত আগ্নেয়াস্ত্র এই সমস্ত সব উদ্ধার করতে হবে, তো তাতে আজকে এখনো পর্যন্ত পুলিশ এটা করতে পারেনি কেন? আর এই যে আপনি বললেন যে শিয়ালদায় খুব সাম্প্রতিককালে পাওয়া গিয়েছে, তো এইগুলো তো আর কেউ কেনে না বাড়িতে ঘর সাজানোর জন্যে, এইগুলো কেনা হয় ব্যবহার করার জন্যে। সেই ব্যবহারটা হয় কখনো কারোকে ভয় দেখাতে, কখনো কারোকে খুন করতে যেমন হয়েছে, আর কখনো ভোট লুট করতে। কিন্তু তন্ময়বাবু, একটা জিনিস আমি যোগ করতে চাইবো, আপনি পুলিশ মন্ত্রীর বক্তব্যের কথা বলছিলেন, নিঃসন্দেহে গতকালের ঘটনা প্রসঙ্গে তার বক্তব্য হয়তো পাওয়া যায়নি, কিন্তু বকটুইয়ের বিস্ফোরণের ঘটনার পর মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন পুলিশকে যে রাজ্যে যেখানে যত গুলি বোমা রয়েছে সেগুলো উদ্ধার করতে হবে। পুলিশ তাহলে সেই নির্দেশ মানেনি। কিন্তু মুশকিল হচ্ছে যে পুলিশ যে মানেনি তার পুলিশের কোনো শাস্তি হয়নি। তাহলে কি পুলিশ মন্ত্রীর মদত আছে? পুলিশ মন্ত্রীর কোনো সদিচ্ছা নেই? পুলিশ মন্ত্রী বকটুয়ের ঘটনা ঘটেছে গিয়ে একটু নাটক করে চলে এসছেন। যদি তার সত্যি সদিচ্ছা থাকতো তাহলে তো তুমি মাসে মাসে একটা করে মিটিং করতেন যে আমি যে বললাম তারপরে কাজ কতগুলো এগোলো, কতটা কাজ এগোলো, সেটা কি আমরা জানতে পেরেছি? আর কি কখনো সেই নিয়ে আলোচনা হয়েছে? এর থেকেই পরিষ্কার যে পুলিশ মন্ত্রীর কোনো সদিচ্ছাটা নেই, যার জন্য পুলিশও সেটা জানে। আজকে এদেরকে লাগে এই ক্ষমতা থাকার জন্য, ভোট লুট করার জন্য। এই যে আপনি বলছেন হেরোইনের কারবার, এই যে আপনি বলছেন তোলাবাজির কারবার, তো এইগুলো তো করে শাসক দলের লোকজন, এবং সেটা কিভাবে করে? পুলিশের মদতে করে, কারণ পুলিশ জানে লোকালি কারা কারা করে। একেবারে পুলিশ প্রশাসন এবং স্থানীয় শাসকের মদত যদি না থাকে তাহলে কি দুষ্কৃতী দৌরাত্ম্য এভাবে বাড়তে পারে? আর এই একটা খুনের দায় তাহলে কার? এই সব দুষ্কৃতীদের মদত দেওয়ার কারণটা কি? পুরোটাই ভোটের রাজনীতি, যে কারণে একেবারে ভোটের দিন প্রাণ চলে গেল একজন সক্রিয় শাসক দলের নেতার। আলোচনায় ফিরবো বিরতির পর, সঙ্গে থাকবেন।